আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া আফরিন আজকের ২১শে তারুণ্য সন্ধ্যায়। দেশ ও দেশের বাইরে সকল দর্শক যেখান থেকে অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। দর্শক অতিথি আড্ডায় আজ আমাদের সাথে আছেন একটি বেসরকারি FM রেডিওর জনপ্রিয় উপস্থাপক RJ উদয়। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন ৮১৮৯৫১১ ও ৮১৮৯৫১২ এই নম্বরে। দর্শক চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত ২১শে তারুণ্য সন্ধ্যায়। কেমন আছেন উদয়? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভালো লাগছে যে বলতে পারি যে আমরা যারা টিভিতে কাজ করি তারা হচ্ছে ক্যামেরার সামনে কাজ করি, সবাই আমাদেরকে দেখতে পায়, কিন্তু যারা রেডিওতে কাজ করে তারা আসলে ভয়েসটাই শুনতে পায়। কিন্তু উদয়কে, যদিও এখন উদয়কে টিভিতেও আসলে নিয়মিত পাওয়া যাচ্ছে উপস্থাপনার ক্ষেত্রে, কিন্তু একটু জানতে চাইছি যে রেডিও জকি হিসেবে তো আসলে প্রায় ৬ বছর ৫-৬ বছরের মতো কাজ শুরু হয়েছে। তো প্রথমে আসলে শুরুটা জানতে চাইছি যে কিভাবে আসলে শুরুটা আসলে মূলত আমারটা আসলে এরকম না যে FM রেডিও বলে একটা বিষয় আছে যেটা মোবাইল ফোনে থাকে, এটা আমি জানতাম না। আচ্ছা। তো আমি যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হই তখন দেখতাম যে সবাই শুধু মানে আরজেদের নিয়ে অনেক কথা বলে। তো আমার খুব একটা মানে আগ্রহ হয় আর কি যে কেন, মানে এটা কি এমন। আমার মোবাইলেই আছে যে আমি জানি না যে এখানে FM রেডিও শোনা যায়, কারণ আমি কখনো শুনি নাই। আচ্ছা। তো ওখান থেকে আসলে আগ্রহ থেকে একদিন দুই দিন করে শোনা শুরু করলাম যে এটা কি। তারপর এক সময় শুনতে গিয়ে মনে হলো যে এটা তো আমিও করতে পারি, আমিও বলতে পারি। ওখান থেকে আগ্রহটা তৈরি হয় এবং তারপরে সিভি ড্রপ, তারপরে আল্লাহর দোয়ায় হয়ে যায় আর কি। তারপরে হয়ে যাওয়া, তারপর থেকে আসলে শুরু, পথ চলা শুরু। কিন্তু এই যে পথ চলাটা শুরু হলো সেটা তো একটু আগেই আপনি বলছিলেন যে কিভাবে আপনার আশাটা, কিন্তু যখন দেখলেন যে একজন সাধারণ মানুষ উদয়, সে হচ্ছে অন্য রেডিও জকিদের মানে ভয়েস শুনে আগ্রহে যখন তার ভয়েসটা রেডিওতে শোনা যাচ্ছে, তখন আসলে দুই উদয়ের মাঝখানে আসলে পার্থক্যটা, অনুভূতির জায়গাটা তখন কেমন তৈরি হয়েছিল? স্বাভাবিকভাবে একটা বিষয় আমার মাথায় ছিল যে আমি যাদেরকে শুনে এসেছি তাদেরকে আমি জাস্ট ওই গাইডলাইনটার জন্য যে এটা কি, মানে আমাদের দেশে তো FM রেডিওটা খুব একটা বেশি সময় হয়নি, মানে আমি যখন জয়েন করেছি তখন মাত্র শুরু হয়েছে, ১ থেকে ১.৫ বছর হয়েছে। তো তখন খুব একটা যে অনেক কিছু আমরা জানি তাও না। তো আমার কাছে মনে হচ্ছিল যে এখানে নতুন কি কিছু করা যায়, নতুন কিছু কি আমরা করতে পারি। আমি ওইখান থেকে আরেকটা বিষয় আমার মাথায় ছিল যে মানে তারা যা করছে আমিও যদি তাই করি তাহলে তো আমার মনে হয় না যে আমার কোনো প্রয়োজন আছে। বা ডিফারেন্স এটা কিন্তু করা যাবে না অন্য রেডিও জকিদের সাথে আপনার যে বিষয়টি। তো এই ক্ষেত্রে কি মানে যখন আপনি শুরু করলেন, আপনার ভয়েসটা যখন আপনি নিজে হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু যারা শুনছে তারা হয়তো বলছে, আপনার আশেপাশে সারাউন্ডিং যারা আছে তাদের আসলে অনুভূতি বা তাদের মন্তব্য কি ছিল, যে কেমন হচ্ছে, বা একটু নতুনত্ব চেষ্টা করার উপলক্ষ থেকেই যে যাওয়া, এই নতুনত্ব কতটুকু করতে পেরেছেন? মানে এটা হচ্ছে যে আমি যে বললাম যে আমার আগ্রহটা তৈরি হয়েছিল শুনতে শুনতে। তো আমার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটা জিনিস ছিল যে ওরা প্রচন্ড পরিমাণে FM রেডিও শুনতো। তো ওদের একটা ধারণা ছিল যে উদয় তুই পারবি, একটু চেষ্টা কর। আচ্ছা, তাদের কনফিডেন্স ছিল। তো যখন আমি শুরু করলাম যে ওদের আসলে ওই অনুপ্রেরণাটা অনেক বেশি কাজে লাগছে আমার। তখন আমার মনে হয়েছে যে হ্যাঁ, তাহলে ওরা যখন বলতেছে আমাদের কিছু একটা হবে, চেষ্টা করি। তো চেষ্টা করতে গিয়ে এরপরে ব্যাপারটা আসলে চ্যালেঞ্জ হিসেবেই নিতে হয় আর কি, যে না আমাকে আসলে মানে একটা নতুন কিছু তৈরি করতে হবে। হ্যাঁ, মানে এই যে দেখে যে আসলাম তাই না, একদম কাজ করার জন্য কাজ করা না, হালাফেলা করে না, আসলে এটা আসলে সিরিয়াসলি নিতে হবে। মানে এটা শুধু শখ না, তখন মনে হলো যে এটা যখন আমি কাজ হিসেবে নিয়েছি তো এটাকে ভালোভাবেই করতে হবে। আচ্ছা, কন্টেন্ট ওয়াইজ তো আসলে অনেক কিছুই থাকে, যে একজন আরজে কে আসলে অনেক কিছুই জানতে হয়, বা অনেক সিচুয়েশনে হয়তো দেখা যায় যে হ্যান্ডেল করতে হয়, ওভারকাম করতে হয়। এই ক্ষেত্রে যারা শ্রোতারা যখন শোনে তাদের বিভিন্ন ধরনের হয়তো ডিমান্ড থাকে, তো এই ক্ষেত্রে আসলে কন্টেন্ট ওয়াইজ নিজেকে যে প্রিপেয়ার্ড করা, সেটা আসলে কিভাবে করা হয়েছে? আসলে যেটা হয় যে আমরা আসলে লাইক এখন আমি আপনি কথা বলতেছি, তো এই কথা বলার মাঝখানে যেটা হচ্ছে যে আপনি হয়তোবা আমি একজনের সাথে কথা বলছি, এই কারণে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়ে যাচ্ছি। সেখানে ১০ রকমের মানুষ আছে, 10টা এইজের। তো আমাকে যেটা করতে হয় যে কোনো একটা জায়গায় স্থির হয়ে গেলেই সমস্যা হয়ে যায়। যে আমি যদি ধরে নেই যে আমার লিসেনার শুধু টিনেজার, তাহলেই প্রবলেম, কারণ এখানে একজন বয়স্ক মানুষও থাকতে পারেন। মানে আমাকে ওই জায়গাটায় একটু সবসময় সচেতন থাকতে হয় অনেক বেশি। তো এই ক্ষেত্রে আপনি বলছিলেন যে আপনার লিসেনার শুধু হচ্ছে একেবারে একটা মানে বয়সে সীমাবদ্ধ নয়, সেটা হতে পারে যে টিনেজার হতে পারে, বা আরেকটু বয়স হতে পারে, বা একটু অন্য অনেকে আছে যে বয়স্করা অনেকে শুনছে একটু সময়টাকে কাটানোর জন্য, টাইম স্পেন্ড করার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সবার মেন্টালিটি কিন্তু এক একজনের মেন্টালিটি এক এক ধরনের। তাদেরকে আসলে কোপ আপ করা, মানে তাদের সাথে এই করা, মানে মিশে যাওয়া, এই বিষয়টা আসলে কতটুকু সম্ভব?
এটা তখনই সম্ভব আসলে প্রথম দিকে এই জিনিসটা আমার কাছে মনে হতো যে মানে একটা মানুষ তো এতগুলো মানুষের মন রক্ষা করতে পারে না, সম্ভব না, সম্ভব না। একেবারেই না। বাট আমার কাছে মনে হয়েছে যে যে আমরা তো আসলে মানে এফএম রেডিও একটা বিনোদনের অংশ, তো সেইখানে আসলে আলটিমেটলি আসে হচ্ছে মানে প্রথম দিকে মানুষের ধারণা ছিল শুধুমাত্র গান শুনতে আসে, কিন্তু এই ধারণাটা আমার কাছে মনে হয় যে পুরোপুরি সত্য না। মানে একটা মানুষ এখানে আসে হচ্ছে আরো কিছু মানুষকে জানতে, কারণ এখানে অনেকগুলো টেক্সট আসছে। তো অনেকে আছে যে সেভাবে, আমি খুব ছোট্ট একটা উদাহরণ দিই, যে একটা মানুষ ভাবছে যে সে সবচেয়ে দুঃখী পৃথিবীতে, সবচেয়ে দুঃখী, তার এই সমস্যা, কিন্তু ওখানে আরো 10 রকমের টেক্সট আসছে, যে ওই টেক্সটগুলো যখন আমি রিড আউট করি বা শেয়ার করা হচ্ছে শ্রোতাদের মধ্যে শেয়ার করা হচ্ছে, তখন তার ভেতরে কিন্তু একটা চিন্তা ভাবনা আসে যে না, আমার চেয়েও দুঃখী মানুষ আছে, মানে আমি অনেক ভালো আছি এখনো। তার মানে বলা যেতে পারে যে আরজে যারা আছে তারা কিছুটা সাইকিয়াট্রিক্স এর কাজ করছে নাকি, এরকম কি আসলে কিছুটা? আসলে আমার মনে হয় যে আমি যেমন কিছুটা মনোবিজ্ঞানীদের যে বইগুলো আছে, আমি ওই বইগুলো একটু পড়ার চেষ্টা করি, কারণ হচ্ছে মানুষের মনটা যদি আমি বুঝতে না পারি, আমার মনে হয় না যে সে আসলে কি বলতে চাচ্ছে, বা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করাটা আসলে ডিফিকাল্ট হয়ে যায়, একটু টাফ হয়ে যায়, একটু টাফ হয়ে যায়। একটা সময় আমরা দেখতাম যে রেডিও মানেই হচ্ছে যে আমাদের সরকারি যে রেডিওগুলো সেগুলো, এবং যদি প্রত্যন্ত অঞ্চলের কথা যদি আমি চিন্তা করি, ওখানে হয়তো অনেক সময় টিভি থাকে না, তারা রেডিওই কিন্তু শুনতো, রেডিওর গানটা নিয়ে ওটাই তাদের বিনোদনের একটি অংশ ছিল, এখনো হয়তো অনেক জায়গায় আছে। এই ক্ষেত্রে যারা আপনারা এই যে আসলে রেডিও জকি হিসেবে কাজ করছেন, তাদের কি মনে হয় যে এই যে আমাদের টিভিটা হয়তো অনেক জায়গায় যেতে পারছে না গ্রাম অঞ্চলের, কিন্তু আমরা সেই জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারছি, তো শুধুমাত্রই কি একটা মানে একটু আপনি বলছেন একটা জেনারেশন ধরে কি কাজ করা হয়, নাকি একেবারে যে না আমাদের গ্রামে যারা আছে তাদের মেন্টালিটি ওয়াইজ আমরা কাজ করি? না, আমাদের যেমন আমি রেডিও আমার থেকে যদি বলি, আমার নিজস্ব রেডিও স্টেশন থেকে আমি যদি কথা বলি, যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম যখন চিন্তা করা হয়, যে প্রোগ্রাম ডিজাইনের সময় চিন্তা করা হয় যে কোন প্রোগ্রামটা আমরা আসলে কাদের জন্য করছি, হ্যাঁ, আমি শুধুমাত্র যদি একজনকে চিন্তা করে বা একটা সার্টেন এইজের কথা চিন্তা করে করি, তাহলে তো আমরা আসলে ওই জায়গাটায় পৌঁছাতে পারবো না। আচ্ছা, তো আচ্ছা, যখন উপস্থাপনা করা হয় রেডিওতে, যখন উপস্থাপক হিসেবে কাজ করছেন আপনি, তখন আসলে শ্রোতাদের কাছ থেকে আসলে রেসপন্সটা কিরকম পাচ্ছেন, যে ভাই আজকে তোমার এটা ভালো লাগছে না, বা আজকে তুমি কি একটু মুড অফ আছো, বা আজকে তোমাকে অনেক বেশি হয়তো জলি মাইন্ডের মনে হচ্ছে, এই বিষয়গুলো জানবো যে তাদের রেসপন্সটা কিরকম। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। ওকে দর্শক, কথা হচ্ছিল আরজে উদয়ের সাথে। সময় ছোট্ট একটি বিরতির, এক্ষুনি ফিরছি, 21-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের 21-এর তারুণ্য সন্ধ্যায় অতিথি আরজে উদয়ের সাথে। আজকের অতিথির সাথে সরাসরি কথা বলতে সরাসরি ফোন করুন 8189-511 ও 8189-512 এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি রেখে বিরতিতে গেলাম, যে আসলে যারা শ্রোতা আছে তারা আসলে কতটুকু মানে রেসপন্সটা কেমন হচ্ছে, যে অনেক সময় তো মানে আপনিও একজন মানুষ, আপনার অনেক সময় মন খারাপ থাকে, অনেক সময় মন ভালো থাকে, এই ক্ষেত্রে তারা আসলে কতটা বেশি কনসার্ন? আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার কাছে মনে হয় যে তাদের রেসপন্সটা ছাড়া আসলে এতটা সময় থাকা সম্ভব হতো না। মানে 5টা বছর তো, 5টা বছর, মানে একটা জিনিস হচ্ছে যে আমরা যেখানে যে কাজ করি না কেন, সেখানে যদি আসলে আমার নিজের মনে না, মানে যতক্ষণ স্যাটিসফ্যাকশনটা আসবে না যে আমি যা করতে চাচ্ছি সেটা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য, তাহলে আসলে আমি ওই জায়গাটা বোধহয় বেশিক্ষণ থাকতে পারতাম না, করতে পারছি কিনা। হ্যাঁ, তো ওই জায়গাটায় আমরা আসলে অনেকটা থিয়েটারের মতো, যে একদম সামনে থেকে অডিয়েন্সের মানে ভূমিকাটা বা তাদের রেসপন্সটা আমরা পাই। আচ্ছা, যে একদম টেক্সট আসছে, আমাদের ফোন কল থাকে, তো যেটা হচ্ছে যে একদম ইনস্ট্যান্ট কিন্তু রিপ্লাইটা আসে, যেটা ওই জায়গা থেকে অনেক বেশি কাজ করার আগ্রহটা আরো বেড়ে যায়। আচ্ছা, এবং আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত দর্শকদের এবং শ্রোতাদের ভালোবাসাটা অনেক বেশি পেয়েছি বলেই আসলে চেষ্টা করে যাচ্ছি। এবং হ্যাঁ, আপনি যে টাইমটা আসলে শোটা আপনার যায় সেটা কিন্তু 6 to 11, তাই না? একেবারে পিক আওয়ারে কিন্তু যাচ্ছে। তো এটা আসলে এত বছর পর্যন্ত কন্টিনিউ করা সম্ভব হতো না যদি না আসলে দর্শকের বা শ্রোতাদের যদি মানে এই ছাড়টা না থাকতো, তাদের যদি সাপোর্ট না থাকতো। একটি বিষয় জানতে চাইছি যে আমাদের আজকে সন্ধ্যা হচ্ছে তারুণ্য সন্ধ্যা, এবং বয়সে আপনিও তরুণ, এবং আপনাকে দেখে হয়তো আরো অনেক ইন্সপায়ার্ড হয় যে এই রেডিও জকিতে আসবে। তো তরুণদের উদ্দেশ্যে আসলে কি বলার আছে, যে তারা যদি আসে এই পেশায়, বা এই পেশাটা কতটুখানি আসলে তৈরি হয়েছে পেশা হিসেবে নেওয়ার ক্ষেত্রে, বা কি কি করা উচিত, এই বিষয়ে জানবো, কিন্তু তার আগে একটি ফোন আছে, নিয়ে আসি। ওকে, হ্যালো দর্শক, কে আছেন আমাদের সাথে, কার সাথে কথা বলছি? হ্যালো, আমি মাহিন বলছিলাম কলাবাগান থেকে। জি, কথা বলুন। হ্যাঁ, আজকে উদয়ের কথা শুনলাম, তো আপনি যখন বললেন যে সিভি জমা দিয়েছেন এবং হয়ে গেছেন, তো এই আরজি হওয়ার জন্য আপনি কোনো প্রবলেম ফেস করেছেন কিনা একটু জানাবেন।
আর যেহেতু আপনার আরজি হিসেবে আছেন, তো আরজি হওয়ার জন্য কোনো আপনারা কোর্স করাচ্ছেন বা ট্রেনিং দিচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, চমৎকার। অনেক ধন্যবাদ। কিছুটা আমার প্রশ্নের সাথে রিলেটেড। প্রথমটা হচ্ছে কোনো প্রবলেম ফেস করা হয়েছে কিনা শুরুর দিকে? প্রবলেম বলতে কি, আমরা যে কোনো জব করতে গেলে তো সিভি জমা দিতে হবে। যখন সেই প্রতিষ্ঠানের প্রয়োজন হবে তারা আপনাকে কল করবে, সেখানে যেই অডিশন রয়েছে। এবং আমার মনে আছে যে আমাদের সময় আসলে এখন অনেকটা ইজি, কারণ এখন অনেকগুলো স্টেশন বেড়ে গেছে। আমাদের সময় হাতে গোনা 3টে স্টেশন ছিল। আচ্ছা। তো 3টে স্টেশনে আই থিঙ্ক যে 3-5-15 জন আর যে বেশি প্রয়োজন হয় না, মানে একটা স্টেশনে 5 জন। তো অনেক বেশি যাচাই বাছাইটা Competition ছিল ছিল। আর কি। যে আমার যতটুকু মনে পড়ে প্রায় 6000 আমাদের সময় একসাথে এসেছিলাম, প্রায় 2 মাস ব্যাপী প্রতিদিন একটা টাইম ধরে ধরে অডিশন হতো। আচ্ছা। এবং সেখান থেকে একটা ওয়ার্কশপ হয়, প্রায় একটা লং প্রসেসই বলতে হবে, যে 1 মাস ধরে ফাইনালি আমাদের দুজনকে সিলেক্ট করা হয়েছিল। তো এটা আসলে আমার মনে হয় যে কোনো জবের ক্ষেত্রেই তো একটা প্রসেসিং আছে, এটা তো আমরা সমস্যা ধরতে পারবো না। আরেকটা আমার সাথে রিলেটেড ছিল যে এই কাজগুলো করতে গেলে আসলে আপনি কি আসলে কোনো কোর্স করেছিলেন কিনা বা ট্রেনিং করেছিলেন কিনা, সেটা আসলে তরুণদের ক্ষেত্রে এখন যারা টিভি সেটের সামনে আছে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে আসলে একটু জানতে চাচ্ছিলাম তাদের উদ্দেশ্যে। প্রথম কথা হচ্ছে আমাদের সময় আসলে এই প্রসেসটা ছিল না। মানে আমি বলছিলাম যে আমরা যখন শুরু করি তখন মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে এফএম ইন্ডাস্ট্রি শুরু হয়েছে। তখন আসলে এই প্রসেসটাই ছিল না আর যে কোর্সের। এখন যেটা আমি দেখি অ্যাভেলেবেল, বাট আমি সবাইকে বলবো যে কোর্সের চেয়ে সবচেয়ে বেশি ইফেক্টিভ যেটা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণে, আমি যদি গান গাইতে চাই তাহলে আমাকে গান শুনতে হবে, আমি অভিনয় করতে হলে অভিনয়টা দেখতে হবে, তেমনি আর্জিং করতে হলে আসলে প্রোগ্রামগুলো শুনতে হবে, একটা ধারণা হবে। তারপর আপনি নিজেকে আসলে প্রশ্ন করেন যে আমি কি এটার জন্য পারফেক্ট, আমি কি এই কাজটা করতে পারবো। এবং সেক্ষেত্রে কিছু বিষয় আসলে আমরা খেয়াল করতেই হবে, যেমন একটা হচ্ছে উচ্চারণের বিষয়। উচ্চারণের জায়গাটা যদি আমি আসলে আমার দক্ষতাটা জানি, তাহলে আমার মনে হয় যে আমি বুঝতে পারবো আমি কি ধরনের প্রোগ্রাম করতে পারি। আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে আমরা কি ধরনের প্রোগ্রাম করতে যাচ্ছি, সেই ধরনের প্রোগ্রাম সম্পর্কে আমার নলেজ কতটুকু আছে। কারণ এক এক সময় এক এক ধরনের বিষয় আসতে পারে, তো সেই বিষয় সম্বন্ধে আপনি কতটুকু জানেন। উচ্চারণের কথা হচ্ছিল, এটা আসলে হয়তো খুব গতানুগতিক একটা কোশ্চেন হতে পারে, সব জায়গায় হয়তো ফেস করতে হতে পারে। তারপরও আমি একটু জানতে চাইছি, আমিও ব্যতিক্রম নয় এর থেকে, যে এই যে উচ্চারণের বিষয়টা, বা আমরা যদি বাংলা ওয়ার্ডের ক্ষেত্রে বলি যে অনেক সময় দেখা যায় যে একটা অভিযোগ আছে যে আরজে যারা আছে তারা হচ্ছে একটু বাংলা এবং ইংলিশ দুটো মিলে একটু বিকৃত হয়ে যায় আসলে ওয়ার্ডটা, সেটা কি বলার আছে? আচ্ছা, আপনি যেটাকে বলেন ওটাকে যদি আমরা বলি যে মানে যে ভাষায় বলা হয় তাকে বলা হয় বাংলিশ বলা হয়। কিন্তু আমি এর আগে অনেক জায়গায় এই প্রশ্নের উত্তরটা এভাবেই বলতে চাই যে আমরা যদি খুব ভালো করে একটু মনে করে দেখি যে এটা এফএম রেডিও থেকে মানে হয় না, এটা আরো অনেক আগে থেকে। আমাদের দেশে যখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যদি আমি বলি, যে এখানে যখন পড়াশোনা শুরু হলো, আমরা যদি ওদের সাথে কথা বলি, আমার মনে হয় একটা ধারণা চলে আসবে যে এই ছেলেপেলেগুলো কি আসলে এফএম রেডিও শোনে, বা তাহলে তারা কেন এইভাবে কথা বলছে। কারণ এফএম রেডিও তো আমি বলছি বারবার যে 7 থেকে 8 বছর হয়েছে এর বয়স, কিন্তু এই বাংলিশ শব্দগুলো আমার মনে হয় তারও অনেক আগে থেকে আসলে আমাদের সাথে মিশে গেছে। এবং আমার মনে হয় যে এটা শুধুমাত্র এটার দায় আমরাও এড়াতে পারবো না, আমাদেরও যে একদম সবাই শুদ্ধ বাংলায় কথা বলে তাও না। তবে সেক্ষেত্রে আমি বলবো যে এখন অনেকটা পরিশুদ্ধ আমরা, এখন অনেকটা মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়াতে একদিক থেকে ভালো হয়েছে যে যতটুকু ভুল ত্রুটি হতো সেটাও এখন শুধরে নেওয়া হয়েছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে যে আমি জানি যে শুধুমাত্র আরজি হিসেবেই আপনি কাজ করেন না, আপনার আরো কিছু পরিচয় আছে, আপনি গান করেন, সামনে আপনার একটি সলো অ্যালবাম আসছে, যারা শ্রোতা যারা আছে তারা পেতে যাচ্ছে, এবং তার পাশাপাশি আপনি টিভিতেও টেলিভিশনেও কিন্তু আপনি উপস্থাপনা করেন। তো এই বিষয়গুলো একটু জানতে চাইছি। টেলিভিশন উপস্থাপনাটা আমি গত 1.5 বছর ধরে করছি আসলে। যে মানে রেডিওতে কাজ করতে করতে একটা সময় আগ্রহ হয় যে কাদের, মানে এটা তো রেডিওতে তো আসলে দেখা যাচ্ছে না, তো টেলিভিশনে কাজ করাটা আমার কাছে মনে হয়েছিল যে আমি যেহেতু থিয়েটার থেকে এসেছি, আমি মূলত আরজে হওয়ার আগে আমি থিয়েটারে কাজ করেছি। আচ্ছা। তো অনেকটা সময়, তো যার কারণে আমার কাছে মনে হয়েছিল যে আমি এবার দেখি এই যে এতদিন থিয়েটারে কাজ করলাম পাশাপাশি আর্জিং করলাম, এই দুটোর কোম্পানি মানে এই দুটোর সম্মিলিত রূপে আমি কিছু করতে পারি কিনা, তখন একটা আগ্রহ হয় যে টেলিভিশন উপস্থাপনা করার ক্ষেত্রে। তো সেখানে করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে ভালো, তবে আর্জিংটা আমার কাছে একটু মনে হয়েছে যে এখানে বোধহয় আমি আসলে মানানসই বেশি। আচ্ছা, আমার কমফোর্টেবল ফিল করি। গানের ক্ষেত্রে আমরা একদম অনুষ্ঠিত শেষ পর্যন্ত খুব ছোট করে জানতে চাই অ্যালবাম নিয়ে, আসলে যে সলো অ্যালবামটি আসছে। হ্যাঁ, অ্যালবাম নিয়ে এটা একেবারে শখের ক্ষেত্র, মানে শখের জায়গা থেকে আমি আসলে একদম শিখে আসছি তা বললে মিথ্যে বলা হবে, আমি আসলে শিখছি এখন, গানটা শিখছি এবং সেখান থেকে শখে একটা অ্যালবামে কাজ করছি, আমার প্রথম সলো অ্যালবাম, যেটা আসলে কম্পোজার হিসেবে কাজ করছেন সজীব দাস, এবং এই অ্যালবামটার প্রত্যেকটা গানই লিখছেন সুরিত সুফিয়ান।
কতগুলো গান আছে? এখানে টোটাল 10টা গান আছে। আমরা 50% কাজ হয়েছে আর 50% এখনো হ্যাঁ, আছে। চলছে তাহলে কাজ। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা অ্যালবামটি হাতে পাবো এবং অ্যালবামটির জন্য রইল শুভকামনা, সমস্ত কাজের জন্য রইল শুভকামনা। কিন্তু বিদায় তো দিব না যদি গান না শোনালে, তো গান শোনাতে হবে। আপনি ঠিক করেন কোন গানটি গাবেন, তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে Sure. বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, 21শে তারুণ্য সন্ধ্যার আজকের আয়োজন এ পর্যন্তই। দর্শক, কাল আবার আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন 21এর সকল আয়োজন। গান শুনবো। আচ্ছা, আমি জাস্ট অল্প একটু হ্যাঁ, মানে গানের ঠিক মুখটা শুধু চেষ্টা করছি। বুকের উপর দাঁড় করিয়ে পড়ছি হুমায়ুনের বই, আমায় তুমি ডাক দিও না এখন, আমি তোমার নই। বুকের উপর দাঁড় করিয়ে পড়ছি হুমায়ুনের বই, আমায় তুমি ডাক দিও না এখন, আমি তোমার নই। একটুখানি সহ্য করো, একটু পরে থামছি সই, আমায় তুমি ডাক দিও না, আমি তোমার নই। বাহ।